দেখতে পাচ্ছি আমরা প্রতিবারের মতো বরাবরের মতো প্রতিদিনের যে আমাদের কাজ, আজকে কিন্তু আমরা এই ঘাস কিন্তু আমাদের জমিতে কিন্তু কাটতে এসেছি। ওই আমার ছোট ভাই সহ আছে, আমরা কিন্তু প্রতিদিনই কাজটা করি। আমাদের প্রান্তিক পর্যায়ে আমরা খামার, আমাদের পারিবারিক খামার রয়েছে, সেখানে আমরা কিন্তু কাজ করে থাকি। এখানে দেখতে পাচ্ছি আমরা দুই ভাই এসেছি। এটা কিন্তু আমরা ঘাস, এখানে মিশ্র জাত আছে, পাকসং, রেড পাকসং এবং হলো নেপিয়ার বা জারা। তো এখানে আমরা কাটতে আসে কিন্তু আমরা গতকালকে কাটা হয়েছিল। এখানে কিছু শুকায় দেওয়া ছিল, কারণ ভার পর্যাপ্ত ভার থাকার কারণে পরিবহন করতে খুব কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে শুকাইছি এবং আজকে কিন্তু নগদ টাটকা যেটা বলা হয় সেটা ঘাসটা কাটছি আমরা। তো এখান থেকে আমরা কিন্তু নিয়ে যেয়ে আমরা কিন্তু ওই যে দেখাইছিলাম এর আগেও যে আমরা ঘাস কাটি কি দিয়ে মেশিন আছে একটা, যে মেশিনটার বাজার দর বর্তমানে কিন্তু প্রায় 1 লাখ টাকার উপরে বা আরো কম বেশি হতে পারে। আর আমরা যখন নিয়েছিলাম 20 সালে তখন ছিল মাত্র 56,000 টাকা, তাও সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। তো সেক্ষেত্রে যারা ঘাস এগুলো বাড়িতে নিয়ে যায় গরুতে খাওয়াবেন, তারা যদি প্রথম পর্যায়ে মেশিন না নিতে পারেন তাহলে সমস্যা নাই। আপনারা কিন্তু এক ধরনের বটি জাতীয় কি বলে কাটিং যন্ত্র পাওয়া যায়, সেটা দিয়ে কাটতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা মূলত এই ঘাসগুলো কিন্তু অনেকটা লম্বা এবং বড় হওয়ার কারণে মূলত কারণ হচ্ছে যে আমরা ঘাস কিন্তু লাগাইছি প্রায় 1 বিঘা। ওই পাশে খেতে কাটতে 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 এটা কিন্তু ব্যাপক বড় হয়ে যায় এবং এক পর্যায়ে মাঝখানে কালবৈশাখী ঝড় হওয়ার কারণে, যেটা বলছিলাম এর আগেও, যে এটা কিন্তু ঘাসটা কিন্তু অনেকটাই মানে মোটা হওয়ার কারণে শুয়ে পড়ছিল। তো এখন রোদ ওঠার কারণে মোটামুটি আবার দাঁড়ায় গেছে, দাঁড়ার কারণে কি এখন কাটতে অনেকটা সুবিধা। তো আমরা মেশিন থাকার কারণে এই ঘাসগুলো যত বড় হোক না কেন, শক্ত হোক না কেন, আমরা কিন্তু কাটতে পারি। কিন্তু যাদের মেশিন নেই তারা কিন্তু অবশ্যই এত বয়স করা যাবে না, অল্পতে কিন্তু খাওয়াইতে হবে, না হলে কিন্তু আপনারা কিন্তু খাওয়াইতে পারবেন না। পরে যে ডাটা অংশ থাকে এটা কিন্তু ফেলে দিতে হয়, আর আমাদের কিন্তু ফেলে দিতে হয় না, কারণ মেশিন আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু বেশ পারি। আর এগুলো মূলত আমরা কিন্তু শুধু এই ঘাস দিই না, সাথে খড় অথবা ভুট্টার গাছ জাতীয় এই খাবার দিয়ে আমরা মিশাল কিন্তু করে দিই। কারণ হচ্ছে যে শুধু একাশি যদি ঘাস দিয়ে থাকে তাহলে কিন্তু গরু কিন্তু আপনার পায়খানা করবে, পায়খানাটা পাতলা হয়ে গেলে আপনার কোনোভাবে কিন্তু সেই পাতলা পায়খানাটা সামাল দিতে পারবেন না, কারণ তখন খাওয়ানোর জায়গায় আপনার বেশি কিন্তু খরচা হয়ে যাবে আপনার ওষুধপত্র কিনতে। সেক্ষেত্রে এই ঘাস যদি আপনারা এমনিতেই খাওয়ান তাহলে কিন্তু অল্প করে দিতে হবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না, সেক্ষেত্রে গরু কিন্তু ক্ষতি হবে। আর সেক্ষেত্রে যদি আপনারা যদি ঘাসের পাশাপাশি অন্য কোনো খাবার দেন তাহলে দিতে পারবেন, আর না হলে ঘাস কিন্তু খুবই কম দিতে হবে। তো এখানে পাশাপাশি আমরা নিজের কাজ নিজে করে থাকি। আমার ছোট ভাই আসন রিজু আছে এখানে, আমরা দুই ভাই কাজ করি, পাশাপাশি আমাদের যে বাড়ির যে কাজের একজন থাকে সেও হেল্প করে। আর মোটামুটি নিজেরা যদি কাজ না করতে পারে কোনোভাবেই কিন্তু আগাতে পারবে না, কারণ সব যদি কামলার উপর নির্ভর করেন তাহলে কিন্তু যে লাভ সেটা কিন্তু কামলা নেবে, অন্য লোক টাকাটা নিয়ে যাবে। সেক্ষেত্রে নিজেরা যদি হেল্প করেন, সময় দেন, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো খামার, বাড়ির হোক বা ব্যবসায়ী হোক বাণিজ্যিক হোক, আপনার লাভ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বারবার কিন্তু বলছি যে প্রান্তিক পর্যায়ে যারা খামার রয়েছেন, যদি একটু জমি পতিত থাকে কোনোভাবে সেটাকে পতিত রাখবেন না। সেটা শাকসবজি হোক বা ঘাস হোক, সেটা কিন্তু উৎপাদন করবেন। করলে কি হবে, আপনারা 2টা গরু পালতে পারবেন, 2টা ছাগল পুষতে পারবেন। এগুলো পারলেই কিন্তু এখন যে বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, কেউ কিন্তু বসে নেই। সেটা যদি একজন কামলা হয় সে কিন্তু বসে নেই, সে কিন্তু কাজের মধ্যে আছে। আমরা যারা যুবক আছি, যারা বেকার, অবশ্যই অবশ্যই আমরা কিন্তু এই ধরনের ছোট ছোট জমিতে ঘাস আবাদ করে আমরা কিন্তু 2টা গরু 2টা ছাগল পুষতে পারি এবং এখান থেকে আমরা কিন্তু বড় হতে পারবো। কারণ উদ্যোক্তার কোনো ভূমিকা অনস্বীকার্য, কারণ উদ্যোক্তা ছাড়া কিন্তু দেশ আগানো সম্ভব না, গ্রাম আগানো সম্ভব না। আমরা নিজেরা যদি উদ্যোক্তা গ্রহণ করি, উদ্যমী হই, তাহলে কিন্তু আমরা এই যে যারা তরুণ, যারা যুবক রয়েছি, এদের মাধ্যমে কিন্তু বড় কিছু করা সম্ভব। আর যারা অনলাইনে দেখছেন, তারা যদি কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং কৃষি ভিত্তিক, এই গরু ভিত্তিক, এই ঘাস ভিত্তিক, খামার ভিত্তিক যদি কোনো তথ্য পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন। ওই দেখতে পাচ্ছেন আসনা ভিজু, উনি কিন্তু ডাক্তার, উনি কিন্তু একজন ডাক্তার এবং অনেক অনেক জায়গায় উনি প্রশিক্ষণ নিচ্ছেন, যেমন রাজশাহী, তারপর হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে কি বলে পঞ্চগড়, এবং সর্বশেষ রাজশাহীতে উনি কিন্তু ডিউটি কি বলে প্রশিক্ষণ নিচ্ছেন। তো সেক্ষেত্রে উনি কিন্তু বেশ পারদর্শী। যদি কারো যদি কিছু তথ্য জানা থাকে গরু বিষয়ক, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করবো। এবং দেখতে পাচ্ছেন যে উনি একজন ডাক্তার হওয়ার পরে কিন্তু কাজ করছেন, এটা কিন্তু গর্বের বিষয়, এটা কিন্তু বিশাল বিষয়। কারণ হচ্ছে যে এই কাজগুলো আমাদের নিজের কাজ, কোনো লজ্জা নাই, কাজ করলে লজ্জা হয় না, কাজ করলে সম্মান বাড়ে। অতএব দর্শক, আমরা নিজের কাজ নিজে করি। এই ঘাসগুলো এখন বাসায় নিয়ে যাব, আমরা মেশিনে ভাঙিয়ে তারপরে আমরা গরুকে খাবার দেবো। খাবার দেওয়ার পরে আমরা এই কাজগুলো আমরা করবো এবং আমাদের গরুগুলো স্বাচ্ছন্দ্য দেখায়। প্রথম অবস্থা দেখা যাচ্ছে যে অনেক গরু কিন্তু খেতে চায় না, কারণ নতুন অবস্থায় খায় না। তো যখন খাওয়া শুরু করবে তখন কিন্তু আর খাইতে থাকবে। আর এই গরুগুলো আমার যারা আছে বিদেশি জাতের গরু, এরা কিন্তু ব্যাপক খায়, যত দিবেন তত খাবে, কিন্তু এত খাবার দেওয়া যাবে না। তাদেরকে রেস্ট করাতে হবে, পানি দিতে হবে, পর্যাপ্ত গোসল করাতে হবে। অবশ্যই গরুকে রেস্ট করাবেন এবং ফ্যান যদি না থাকে এই গরমের দিনে ফ্যান ব্যবস্থা করবেন এবং নিয়মিত গোসল করাবেন, শাওয়ার করাবেন, এবং তাহলেই গরুগুলো ভালো থাকবে। এবং এ জাতীয় সুষম খাবার দিলে সবার গরু ভালো থাকবে এবং উন্নতি লাভ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।